হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নাম্বার 21 কেকেআর বনাম এলএসজি অর্থাৎ গতকাল বিকেলের ম্যাচ নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যেহেতু ব্যাট এবং বলের সমানে সমানে লড়াই এই পার্টিকুলার ম্যাচটাতে আমরা দেখতে পাইনি ইডেন গার্ডেন্সে, যে কারণে কিন্তু এটাকে নিয়ে প্রচুর যে আলোচনা করবার রয়েছে তা নয়। অ্যাকচুয়ালি কেকেআর এন্ডে কি কি ভুল হয়েছে, কেন তারা হেরেছে, এটা কেকেআর এর ফ্যান্সদের কাছে বা প্রত্যেকটা ক্রিকেটের দর্শকের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখুন, কেকেআর এর মিডল অর্ডারে কালকে একটা হিউজ কোল্যাপস এসেছে। কেকেআর এর কোনো পার্টিকুলার ব্যাটিং অর্ডার নেই, কোন পজিশনে কে ব্যাট করতে নামবে সেটা ফিক্স নয়। ম্যাচ অনুযায়ী, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী সেটা ম্যানেজমেন্টের তরফ থেকে চেঞ্জ করতে থাকা হয় যে কে কোথায় ব্যাট করতে নামবে না নামবে। তো সেখানে কোথাও একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। এটার মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই যে ফিক্স কোনো পজিশন নেই। টি-20 ক্রিকেটের ডিমান্ডই এটা যে সিচুয়েশন যেরকম সেই অনুযায়ী ব্যাটসম্যানকে আপনি মিডলে পাঠাবেন। কিন্তু যখন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন ভুল জায়গাতে, তখন কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা যে কোনো ফিক্স পজিশন নেই সেটা ব্যাকফায়ার করতে পারে। সেটা যেমন সুবিধা আছে, কেকেআর সেই সুবিধা অনেক ম্যাচে পায়, কিন্তু সেইটা কিন্তু কখনো কখনো ব্যাকফায়ার করে। গতকালের ম্যাচে সেই জিনিসটা হয়েছে। কেকেআর একটা এমন ফ্র্যাঞ্চাইজি মোস্টলি তাদের ক্ষেত্রে ব্যাকফায়ার করে। এই পার্টিকুলার কোনো ব্যাটিং অর্ডার না থাকার জন্য কেকেআর গতকালের ম্যাচে প্রথমবার হেরেছে, ব্যাপারটা একেবারে সেরকম নয়। এরকম ঘটনা বহু সিজনে হয়েছে এবং গতকালের ম্যাচটা জাস্ট অ্যানাদার ডে আর কি। কালকে রিঙ্কু সিংকে 8-এ ব্যাট করতে পাঠানো যে সিদ্ধান্তটা, রমনদীপকে অনেকটা উপরে তুলে আনা এবং তার সঙ্গে সঙ্গে রঘুবংশীর যে পজিশনটা সেটাকেও চেঞ্জ করে দেওয়া, এই ডিসিশনগুলো কেকেআরের জন্য প্রচন্ড বেশি ভুল প্রমাণিত হয়েছে। 162-তে 2 ছিল কেকেআর এক সময়, 7 ওভারে 77 রান দরকার ছিল, সেখান থেকে কেকেআরের মিডল অর্ডারে কোলাপস, যে কারণে তার হেরে যাচ্ছে। 7 ওভারে 77 চেজ হচ্ছে না, যেখানে পাওয়ার প্লেতে আপনার 6 ওভারে 90 রান হচ্ছে, 1 উইকেট আপনি খুঁয়েছেন, সেখান থেকে ম্যাচটা আপনি হেরে যাচ্ছেন। এটা প্রায় অসম্ভব একটা ঘটনা। সেটাই গতকাল কেকেআরের সঙ্গে হয়েছে। যদি 25 রানের মধ্যে 5খানা উইকেট আপনাকে হারিয়ে ফেলতে হয় মিডল ওভার্সে, সেক্ষেত্রে তো আপনি ম্যাচটা অপোনেন্টকে হাতে তুলে দিচ্ছেন। অপোনেন্ট ভালো ক্রিকেট খেলছে বলে তার জন্য নয়, আপনি নিজে ভুল করে ফেলছেন। রিঙ্কু সিং একজন এমন ব্যাটসম্যান যে শুরুতে একটুখানি সেট হতে টাইম নেয়, 5-7টা বল দেখে, তারপর থেকে সে হিট করতে শুরু করে। গতকাল সে 250+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। রিঙ্কু সিং এর কিছু করবার ছিল না। রিঙ্কু সিংকে যে জায়গায় নামানো হয়েছে সেখানে ম্যাচের যে সিচুয়েশন ছিল সেই অনুযায়ী সে তার বেস্ট পারফরমেন্সটা দিয়েছে, কিন্তু তাকে আগে কেন নামানো হচ্ছে না? আপনি রিঙ্কু সিং এর মতন ব্যাটসম্যানকে কিছু সিজন আগে যে ব্যাটসম্যানটা একা কেকেআরের জন্য লড়ছিল, তাকে যতটা উপরে সম্ভব আপনি আনবার চেষ্টা করবেন সেটা আপনি করছেন না। উল্টে আপনি তাকে যতটা পারছেন শেষের দিকে পাঠাচ্ছেন। ফিনিশারের মানে আর কি নেক্সট লেভেলে নিয়ে চলে যাচ্ছেন। ফিনিশার কোনো ম্যাজিশিয়ান নয়, এটা বুঝতে হবে কেকেআরকে। ফিনিশার তাকে এমন জায়গায় পাঠাতে হবে যেখানে তার পক্ষে ফিনিশ করার সম্ভব হবে। তাকে ম্যাজিক করতে বললে তো সে ম্যাজিক করে দেবে না রোজ। ইডেন গার্ডেন্সের আউটফিল্ড দেশের মধ্যে আনডাউটেডলি সর্বশ্রেষ্ঠ। একদিকে 57 মিটারের বাউন্ডারি, একদিকে 70 মিটারের বাউন্ডারি, এরকম পাটা পিচ, তারপরে 7 ওভারে 77 চেজ হচ্ছে না, মানে মিডল অর্ডারটা, লোয়ার মিডল অর্ডারটা কেকেআরে কত বেশি দুর্বল দেখাচ্ছে এটা একেবারে পরিষ্কার। আন্দ্রে রাসেল, তাকে এবার দায়িত্ব নিতে হবে। সে কি করছে এই প্রশ্ন কিন্তু এবার উঠবেই। লাস্ট কয়েক বছর ধরে রাসেল লাগলে ছক্কা নালে ফক্কা, ব্যাটসম্যান দা রাসেল সে কিন্তু সেইভাবে কেকেআরের জন্য ডেলিভার করেনি। হয়তো সে বোলার হিসেবে ডেলিভার করে দিয়েছে, যে কারণে টিমে তার জায়গাটা পাকা রয়েছে, কিন্তু ব্যাটসম্যান দা রাসেল কি করছে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না যে রাসেল আছে মানে একটা ভরসা আছে। সেই জায়গাটা কেকেআর ফ্যানদের জন্য তৈরি হচ্ছে না। তো এটা কোথাও একটা প্রচন্ড বেশি চিন্তার যে রাসেল যে এত কিছু ডেলিভার করতো কেকেআরের জন্য ব্যাটসম্যান হিসেবে, সেই জায়গাটা সম্পূর্ণরূপে অফ হয়ে গেছে এবং রিঙ্কু সিং তার জন্য কোথাও একটা স্ট্রাগল করছে। কারণ রাসেলকে ওপরে পাঠানো হচ্ছে, রিঙ্কু সিংকে নিচে পাঠানো হচ্ছে। তো রিঙ্কুকে ওপরে পাঠানো হোক, রাসেলকে পরে পাঠানো হোক, যার সঙ্গে ফর্ম রয়েছে, যে লাস্ট কয়েক বছরে ডেলিভার করেছে, তাকে সঠিক জায়গায় পাঠাও, তাকে সময় দাও। রঘুবংশীর ক্ষেত্রে সেম জিনিসটা না হোক যেটা গিলের সঙ্গে হয়েছে। শুভমান গিল যতদিন কেকেআরে ছিল, ম্যানেজমেন্ট তাকে এমনভাবে ইউজ করেছে, এখানে ব্যাট করতে পাঠাচ্ছে, ওখানে ব্যাট করতে পাঠাচ্ছে। লাস্টের দিকে গিয়ে একটা ফিক্স পজিশন দিয়েছিল বটে, ওপেনার স্লটটা দিয়েছিল বটে, কিন্তু শুভমান গিল কিন্তু কেকেআরে স্ট্রাগল করেছে। সেই সেম জিনিসটা রঘুবংশীর মতন একজন প্রমিসিং ব্যাটসম্যানের ক্ষেত্রে যেন না হয়, যে রঘুবংশী কেকেআরে স্ট্রাগল করলো এবং অন্য একটা ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে অসাধারণ খেলা আরম্ভ করলো। তো রঘুবংশীর ফিক্সড একটা ব্যাটিং অর্ডার নিয়ে কেকেআরকে এখানে ভাবতে হবে এবং আমার মনে হয় পরের ম্যাচে অনেকগুলো চেঞ্জেস কিন্তু কেকেআরের জন্য আসতে চলেছে। রঘুবংশীকে কি সেক্ষেত্রে ওপেন করানো যেতে পারে, সেইটা কিন্তু একটা খুব বড় সম্ভাবনা রয়েছে। সেটা করা উচিত কেকেআরে বলে আমি মনে করি। যত ওপরে রঘুবংশীকে পাঠানো যাবে এবং যত ওকে একটা পার্টিকুলার রোল দেওয়া যাবে, তত কিন্তু ওর থেকে বেস্ট ক্রিকেটটা বেরিয়ে আসবে। সেই জিনিসটা দরকার। এবার এটাও হতে পারে যে আমরা সুনীল নারিনের সঙ্গে গুরবাজকে ওপেন করতে দেখতে পেলাম, কারণ কুইন্টন ডিকক একটা ম্যাচে ভালো খেলেছে, তারপর পারফরমেন্স দিতে পারেনি। তো ওর ওপরে কেকেআর ম্যানেজমেন্ট এখন ট্রাস্ট দেখাবে কি? এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি প্রমাণিত হবে যে কেকেআর অ্যাকচুয়ালি লাস্ট কয়েক বছর ধরে 2024-এর আগে অবধি যেরকম অ্যাপ্রোচ তাদের থাকতো, যে 2-3টে ম্যাচ বাদে বাদে তারা টিম চেঞ্জ করতে থাকছে, 2-3টে করে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এ ভালো খেলছে না, বাদ দিয়ে দাও, ওকে আনো, ও ভালো খেলছে না, আবার যাকে প্রথমে খেলাচ্ছিল তাকে ফিরিয়ে আনো। এই যে জিনিসটা, সেটা কি এবছর আমরা হতে দেখতে পাই? গুরবাজকে যদি খেলানো হয় ডিককের জায়গায়, একদম পরিষ্কার হয়ে যাবে যে আবার সেম কেকেআরকে আমরা এই বছরও দেখতে পেতে চলেছি। 24টা
জিনিসটা গৌতম গম্ভীরের জন্য হয়ে গেছিল, নাহলে সেই সেম সমস্যাগুলো এখনো রয়ে গেছে। স্পেন্সার জনসনকে বাদ দিয়ে নোটসদেরকে খেলানো হতে পারে, যদিও সেটা আমার মতে কোথাও একটা ঠিক কল হবে। নোটসদেরকে একবার খেলানো দরকার, কারণ আমি প্রথম ম্যাচে যখন আরসিবিকে নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাজেলউড খুব সুইং পাচ্ছিল, বাউন্স পাচ্ছিল ইডেনের উইকেট থেকে, আমি বলেছিলাম নোটসদের কিন্তু স্পিডটা হ্যাজেলউডের থেকে একটু বেশি এবং তার সঙ্গে সঙ্গে ওরকম একটা হাইটও রয়েছে হ্যাজেলউডের মতনই, তো সেটা কিন্তু নোটসদেরকে হেল্পফুল করে তুলতে পারে ইডেনের সার্ফেসে। এবার সেটা হবে কি হবে না সময় বলবে। দেখুন, আফটার অল একটা বোলারের লাইন লেংথটা সঠিক হওয়াটা দরকার, যতক্ষণ না সে সেটা একটা ম্যাচে গিয়ে করছে ততক্ষণ কাউকে নিয়ে কিছু শিওরলি বলা যায় না। রাসেলকে বল করতে পাঠানো রিস্কি ট্রেড, প্রচুর রান সে খাবে, তার সঙ্গে সঙ্গে উইকেটও সে পাবে, কিন্তু সেই রিস্কি ট্রেডটা রাহানেকে এখানে কেকেআর ম্যানেজমেন্টকে তাদেরকে করতে হবে। তার কারণ 20 রান দিয়ে একটা বড় উইকেট সেটা কিন্তু কেকেআরকেই ম্যাচে রাখবে। কথার কথা, কালকে ধরুন মিচেল মার্শকে অনেকটা আগে বা পুরানকে অনেকটা আগে রাসেলকে সঠিক জায়গায় বল করতে পাঠানো হলে সে যদি উইকেটটা নিয়ে চলে আসতো, আপনার মনে হতো যে 20 রান গেছে কিন্তু একটা বড় উইকেট এসেছে, ম্যাচ চেঞ্জিং একটা উইকেট। 240টা কখন যে 215 হয়ে যেত আপনি সেটা বুঝতেও পারতেন না। এটাই কিন্তু হয় বড় উইকেট চলে এলে। তো 20 রানের ওই ওভারটা ওটাকে অ্যালাউ করতে হবে কেকেআরকে, এবং কেকেআরের জন্য গতকালের ম্যাচে আমার মতে 3জন পজিটিভ, সব থেকে বড় পজিটিভ, ছোটোখাটো পজিটিভ নিয়ে আমি এখানে আলোচনা করছি না। ভাইবা বারোরা সে নতুন বলে সুইং পেলে ইম্প্যাক্টফুল হয়ে ওঠে, তার কিন্তু হাতে স্কিল রয়েছে এবং লাইন লেংথ তার ডিসিপ্লিন মেনটেন করে একজন সুইং বোলারের যেটা হওয়া উচিত সে সেটা করে যেতে পারে। নতুন বলে সে রোজ ভালো করছে, ধারাবাহিকভাবে এই সিজনটাতে সে ভালো করছে, শুধুমাত্র গতকালের ম্যাচে নয়। কালকে কিন্তু কেকেআরকে খুব সুন্দর একটা স্টার্ট সে দিয়েছিল। এলএসজি যে প্রথম 6 ওভারে একটু আটকে ছিল, কেকেআর যেমন 90 তুলে যে 6 ওভারে সেটা তারা করতে পারেনি, তার কারণটা কিন্তু ভাইবা এবং তার সঙ্গে সঙ্গে বরুণ চক্রবর্তী কিন্তু ডিসিপ্লিন মানে ভালো বোলিং করে যাচ্ছে, একদম রাইট লেংথটা কিন্তু সে হিট করছে। এবছর কিন্তু সুরিন লাইনের যে সাপোর্টটা, যেটার ব্যাপারে আমি আগেও কথা বলেছি যে নারিন একটা হিউজ সাপোর্ট বরুণকে দেয়, যে কারণে বরুণ উইকেট পায়। এবছর কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। নারিন কিন্তু বোলার হিসেবে কোথাও একটা তার অফ ফর্ম চলছে, সে কিন্তু সেই ইকোনমিক্যাল বোলিংটা কেকেআরের জন্য করতে পারছে না, সেটা কেকেআরকে অবভিয়াসলি ভাবাবে। সেটা ছাড়াও কিন্তু বরুণ কেকেআরের জন্য ইম্প্যাক্ট রাখতে পারছে, এবং রাহানে কালকে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বা যেরকম ব্যাটিং করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড প্রশংসনীয়, এবং রাহানের ব্যাটিং কিন্তু কেকেআরের ফ্যান্সদেরকে কোথাও একটা ভরসা দেবে, কারণ রাহানে কীরকম খেলবে, কত স্ট্রাইক রেটে খেলবে সেটাকে নিয়ে একটা ভয় ছিল, সংশয়ের জায়গায় ছিল। ইডেন গার্ডেন্সে কিন্তু রাহানে ভালো ব্যাটিং করবে সেটা সে আরও একবার প্রমাণ করে দিল। ইডেনে কিন্তু রাহানে ভালো পারফরমেন্স দিচ্ছে, বাইরের ম্যাচগুলোতে এবার রাহানে কীরকম কী করে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, যে এই একই ব্যাটিং রাহানে অন্যান্য মাঠেও কি কন্টিনিউ করতে পারে, তার উপরে কেকেআরের ভবিষ্যৎ এই পার্টিকুলার সিজনে কিন্তু ডিপেন্ড করছে। কারণ বাকি ব্যাটসম্যানদেরকে আপনি কেকেআর এই ব্যাটিং লাইন আপে খুব বেশি ব্যাটসম্যানদের উপর ট্রাস্ট করতে পারবেন না। রাহানে একজন এমন ব্যাটসম্যান যে রান করছে, যে কারণে আপনি তাকে চাইবেন যে সে অ্যাওয়ে ম্যাচগুলোতে, শুধুমাত্র ইডেনে নয় অ্যাওয়ে ম্যাচগুলোতে বড় রান করুক, নাহলে কিন্তু কেকেআরকে একটু স্ট্রাগল করতে দেখা যাবে ব্যাটিংয়ের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি বলি। তো এইগুলো মোটামুটি কেকেআরের জন্য পজিটিভ ছিল। গতকালের ম্যাচটা ভালোই চলছিল, বোলাররা রান খেয়ে গেছে, সেটার জন্য আমার মনে হয় না কোনো রকম চাপ কারণ নেওয়া উচিত, কারণ গতকালের ম্যাচটাই সেটা ছিল, মানে 57 মিটারের বাউন্ডারি, 70 মিটারের বাউন্ডারি, ওরকম আউটফিল্ড, পাটা পিচ, বোলারদের জন্য কোনো হেল্প নেই, তো রান উঠবে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। মিডল অর্ডারে কোল্যাপসটা কেন হলো এটাই ভাববার জায়গা। সেম গোস ফর এলএসজি, মানে এলএসজি বোলাররা রান খেয়েছে এটা কোনো সমস্যার ব্যাপার নয়, কালকের ম্যাচটাই সেটা ছিল। কিছু ম্যাচে বোলারদের কিছু করবার থাকবে না, আজকের দিনে টি20 ক্রিকেট এই জায়গাতেই পৌঁছে গেছে। হ্যাঁ, আমার মনে হয় আকাশদীপকে তারা কেন খেলিয়ে যাচ্ছে, কেন তারা প্রিন্স যাদবকে ভাবছে না, এটা নিয়ে একটা কোয়েশ্চেন আমার মনের মধ্যে রয়েছে। প্রিন্স যাদব সেকেন্ড ম্যাচে এলএসজির জন্য যেরকম বোলিং করেছিল, যেরকম তার হাতে ইয়র্কার্স ছিল আমরা দেখতে পেয়েছিলাম, আমার মনে হয় তাকে কোথাও একটা ভাবা উচিত এখানে। শার্দুলের সঙ্গে আবেশের সঙ্গে সেই এলএসজির জন্য বেস্ট হবে, কিন্তু তাকে না খেলিয়ে আকাশদীপকে না আমার সত্যি বলতে একদম ইমপ্রেসিভ লাগছে না। দুটো ম্যাচে দেখলাম একটু ইমপ্রেসিভ লাগেনি। হ্যাঁ, একটা ছেলেকে ইমপ্রেসিভ প্রচণ্ড পরিমাণে লাগছে, যার ব্যাপারে অলরেডি আমরা কথা বলেছি, দিগ্বেশ। সে কিন্তু গতকাল আবারও ভালো বোলিং করেছে। গতকাল কেকেআর যে কোথাও একটা আটকে গেল শেষ অবধি, সেটা কিন্তু দিগ্বেশের জন্যই হয়েছে, বাকি কিন্তু প্রত্যেকে রান খেয়েছে। নিকোলাস পুরানের ইনক্রেডিবল হিটিং, মিচেল মার্শ দেখুন ভালো ব্যাটিং করেছে, কিন্তু এরকম একটা সারফেসে মিচেল মার্শ যে ব্যাটিংটা করেছে সেটা এক্সপেক্টেড, মানে এটা হবেই, কিন্তু পুরান জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাচ্ছে। মানে এটা কিন্তু শুধুমাত্র ভালো পিচের জন্য নয়, পুরান যেটা গতকাল করতে পেরেছে, পুরান মানে সামথিং এলস, মানে কি ব্যাটিং করেছে ভাই ওটা। ওরকম একটা ব্যাটসম্যান যদি আপনার টিমে থাকে, আপনার বোলিং ইউনিট খারাপ হওয়া সত্ত্বেও, মানে সেক্ষেত্রে আপনি সবসময় ম্যাচে থাকবেন, কারণ পুরান কখন এসে একটা 280 স্ট্রাইক রেটে বড় ইনিংস খেলে দিয়ে চলে যাবে, কোনো ক্যামিও নয়। পুরান 280 স্ট্রাইক রেটে কোনো ক্যামিও খেলছে না ভাই, অদ্ভুত ব্যাটিং পুরান এইবার করছে, এবং যদি এটা কন্টিনিউ করতে থাকে তাহলে এলএসজি, কারণ আপনারা দেখুন টপ 2 যারা অরেঞ্জ ক্যাপের রেসে রয়েছে, মিচেল মার্শ এবং নিকোলাস পুরান দুজনই এলএসজি, তো সেটা ডেফিনেটলি এলএসজিকে মেন্টালি বুঝ দেবে যে ভাই হ্যাঁ আমাদের ব্যাটাররা রান তুলে দেবে, বোলাররা যতই রান খাক না কেন। কালকে 22 রান এক্সট্রা দিয়েছে এলএসজির বোলাররা, সেটা কিন্তু একটা কনসার্নের জায়গা। আপনি যদি 20 ওভারের ম্যাচে 22 রান এক্সট্রা যে দিয়ে ফেলেন, হ্যাঁ ডেফিনেটলি আজকের দিনে ওয়াইড ইয়র্কারের প্ল্যানিং থাকে, স্ট্র্যাটেজি সেরকম থাকে, ডেথ
বোলিংয়ের সময় সেটার জন্য কিছু এক্সট্রা রান বেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু 22 ইজ টু মাচ, 22টা অতিরিক্ত বেশি। তো সেই জিনিসটা হওয়া উচিত ছিল না। এটাকে নিয়ে কিন্তু জাহির খান অ্যান্ড কোংকে ভাবতে হবে, তাদেরই এটা ডিপার্টমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে ঋষভ পান্তের ব্যাট করতে না নামা, এটা আমাকে অবাক করেছে। ঋষভ পান্ত কেন ব্যাট করতে নামছে না? সবে ওর 25-26 বছর বয়স, এখনই যদি ধোনির মতন ওকে ফর্মে নেই বলে বা টাচে নেই বলে ওকে পেছনের দিকে সরে যেতে হয়, ওর পরের ব্যাটসম্যানদেরকে আগে নিয়ে আসতে হয়, সেটা কিন্তু খুব বড় চিন্তার জায়গা। হ্যাঁ, ঋষভ পান্ত এই সাইডটার কিন্তু ক্যাপ্টেন, ওর কনফিডেন্সের জায়গা তাহলে কি? যদিও ঋষভ পান্তকে দেখে আপনার সবসময় মনে হবে যে খুব সুন্দর মুডে রয়েছে, একদম দুর্দান্ত কনফিডেন্ট, সেই জায়গাতে কোনো রকম প্রবলেম ঋষভ পান্তের কখনো হতেই পারে না। কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ডিপ ডাউন জানে যে তার ব্যাটে বলটা সঠিক জায়গাতে লাগছে কি লাগছে না, এবং সেখানেই কিন্তু কনফিডেন্সটা কতটা রয়েছে প্লেয়ারটা সেটা ডিসাইডেড হয়ে যায়। সেটা ঋষভ পান্ত জানে। ঋষভ পান্তেরও দুর্বলতা রয়েছে, যতই নিজেকে একরকমভাবে প্রেজেন্ট করুক না কেন। তো সেটা এলএসজির জন্য কনসার্নের জায়গা। শুধুমাত্র তা নয়, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য কনসার্নের জায়গা যে ঋষভ পান্ত এই বয়সের একটা ছেলে, সে ব্যাট করতে নামছে না, অন্যদেরকে পাঠিয়ে দিচ্ছে। হতাশাজনক। আমি খুব হতাশ হয়েছি। আর ডেফিনেটলি এতে হয়তো এলএসজির ম্যানেজমেন্ট খুশি থাকবে, যারা ফর্মে রয়েছে, যে সমস্ত ব্যাটসম্যানরা টাচে রয়েছে, মিডল করতে পারছে ভালো, তাদেরকে পাঠিয়ে স্কোরবোর্ডে একটা বড় রান খাড়া করে দিচ্ছে, এবং হয়তো সেটার জন্য তারা জিতেওছে। কারণ যদি কালকে ঋষভ পান্ত নামতো এবং সত্যিকারে যেরকম তারা ভয় করছে যে ঋষভ পান্ত ফ্লপ খেত, হয়তো সেরকমভাবে 6-4 মারতে পারতো না, সেক্ষেত্রে হয়তো এলএসজির 15-20 রান কম হয়ে যেত, কেকেআর ইজিলি চেস ডাউন করে দিত। হ্যাঁ, হতে পারতো প্রবলেম, সেদিক থেকে আপনি বলবেন যে একটা ঠিক স্ট্র্যাটেজি ছিল। কিন্তু আমার মনে হয় ঋষভ পান্তকে নিয়ে এগুলো কিন্তু লং রানে খুব ভালো সিদ্ধান্ত নয়। শেষ অব্দি এটাই বলবো, কেকেআরকে তাদের মিডল অর্ডার নিয়ে ভাবতে হবে, তাদের ব্যাটিং অর্ডার কি হবে সেটা নিয়ে ভাবতে হবে, এবং রাসেলের ফর্ম নিয়ে ভাবতে হবে। রাসেলকে নিয়ে তাদের প্ল্যানিং কি? রাসেলের কি তারা কোনো রকমের রিপ্লেসমেন্ট ভাবছে, নাকি তারা রাসেলকে 14টা ম্যাচ দেবে? যেটা দিলে আমি খুব একটা ভুল বলবো না। রাসেল এত কিছু কেকেআরকে দিয়েছে, কেকেআরও রাসেলকে একটুখানি ব্যাকিং দেওয়া দরকার। তো দেখা যায় কি হয়। এবং এলএসজির দিক থেকে তাদের পয়েন্ট অফ ভিউতে তারা কিন্তু খুব সুন্দর অবস্থানে রয়েছে। যদি এরকম একটা টিম আপনি করেন যেখানে এরকম একটা বোলিং লাইন আপ, যাদেরকে একদম শুরুতেই বাতিলের খাতায় করে দেওয়া হয়েছিল, তারা 5টা ম্যাচে 3টে জিতে একটা সুন্দর জায়গাতে, এই যে পয়েন্টস টেবিলটা, সেখানে সুন্দর জায়গাতে অবস্থান করছে, এলএসজি খুশি থাকবে। আপনাদের কি মতামত এই দুটো টিম সম্পর্কে এবং গতকালের ম্যাচ সম্পর্কে? আপনার ডিটেলসে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজের ক্রিকেট লাভার বন্ধুদের সঙ্গে, যারা ক্রিকেট ভালোবাসে, আইপিএল দেখতে ভালোবাসে, কেকেআর এর ফ্যান্স বা এলএসজির ফ্যান্স, তাদের সঙ্গে শেয়ার করে দিন একটুখানি, যাতে করে আমরা গ্রো করতে পারি। কারণ ক্রিকেটকে কেন্দ্র করে বেঙ্গলে এরকম চ্যানেল খুব বেশি তো আপনারা পাবেন না, সত্যি বলতে। এরকম প্রপারলি অ্যানালাইসিস করবার চেষ্টা খুব বেশি আপনারা পাবেন না। আমরা সেই কাজটা করছি, আপনার সাপোর্ট একটুখানি দরকার। থ্যাংক ইউ, টাটা।